কসবায় আজকে ধুন্ধুমার হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে লাঠি চালাতে হয় চাকরিহারাদের বিক্ষোভে ডিআই অফিসে। সেই পুলিশ লাঠি চালালো কেন, তার প্রতিবাদে আজকে লালবাজারের সামনে ধর্নায় বসে যান, বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির বিধায়ক এবং নেতা নেত্রীরা। দেখছেন সেই ছবি। বিজেপির লালবাজার অভিযান ঘিরে উত্তেজনা তৈরি হয়। পুলিশ চ্যাংদোলা করে বিজেপি বিধায়কদের প্রিজন ভ্যানে তুলে লালবাজারের ভেতরে নিয়ে যায়। এই মুহূর্তে চ্যাংদোলা করে বিজেপি বিধায়কদের তাদের রাস্তা থেকে সরাসরি চলে যাব প্রতিনিধি পারাদীপের কাছে। পারাদীপ, এখন কি পরিস্থিতি? কজনকে নিয়ে যাওয়া হয়েছে লালবাজারের ভেতরে? এখনো কি বিজেপির অন্য নেতা কর্মীরা তারা আছেন রাস্তায় বসে? একদমই অয়ন, তোমার প্রথমে যেটা দেখিয়ে নেবো যে বিজেপির যারা আইনজীবী, সেই আইনজীবী সেলের বেশ কয়েকজন এখানে এসে উপস্থিত হয়েছেন লালবাজারের যে প্রবেশদ্বার তার বাইরেটা, এবং তারা যোগাযোগ করার চেষ্টা করছেন। এবং যেমনটা তুমি জানতে চাইছিলে, 9 জনকে এদিনকে আটক করা হয় লালবাজারে, এবং তার মধ্যে যেমন শঙ্কর ঘোষ রয়েছেন, অগ্নিমিত্রা পাল রয়েছেন, মালতী লাভা রয়েছেন, শিখা চট্টোপাধ্যায় রয়েছেন, পরবর্তীকালে অশোক দিন্দা আসেন, তাকেও আটক করা হয়। এবং এই মুহূর্তে লালবাজার পরিস্থিতি কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে। তবে ঘটনার সূত্রপাত তুমি জানো, যে যেমনটা তুমি বলছিলে যে কসবার ডিআই অফিসে চাকরিহারা যারা তারা গেছিলেন এবং তাদের উপর পুলিশ লাঠিচার্জ করেছে। শুধুমাত্র কসবা বলে নয়, কলকাতার কসবা বলে নয়, রাজ্যের বিভিন্ন জেলায় ডিআই অফিসে চাকরিহারারা পুলিশের নিগ্রহের শিকার হয়েছে, এমনটাই অভিযোগ করছেন বিজেপির বিধায়করা। এবং তারই প্রতিবাদে খানিকটা গেরিলা কায়দায় বলতে পারো, খানিকটা গেরিলা কায়দায় তারা বিধানসভায় বসে যখন এই ছবি বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেন, তারপরে তারা ঠিক করেন যে এর একটা প্রতিবাদ হওয়া দরকার। এবং সেই প্রতিবাদেরই অঙ্গ হিসেবে এদিন তারা গেরিলা কায়দায় লালবাজারের সামনে চলে আসেন গাড়ি করে, এবং লালবাজারের ঠিক প্রবেশদ্বারের ঠিক সামনেটা যেখানটা আমি দাঁড়িয়ে আছি তুমি দেখতে পাচ্ছ, লালবাজারের প্রবেশদ্বার এই মুহূর্তে কিন্তু একদম নিরাপত্তার কড়া বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে। কিন্তু সেই সময় ঠিক তখন ঘড়ির কাঁটা এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। অগ্নিমিত্রা পল, শঙ্কর ঘোষদের দেখতে পেলাম, অর্থাৎ হঠাৎই এই কর্মসূচি। আর চাকরিহারাদের সমর্থনে, চাকরিহারাদের পাশে দাঁড়াতে একেবারে তৃণমূল ছাত্র পরিষদের মিছিল। কলকাতা শহরে তৃণমূল ছাত্র পরিষদ কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল চাকরিহারাদের পাশে দাঁড়াতে। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা মিছিল। বাম বিজেপি ষড়যন্ত্রের অভিযোগ। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, কি অবস্থা? গত সোমবার দিনকে নেতাজি ইন্দোরে যে সভা মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সভা শেষে তিনি সেখানে বক্তব্য রেখেছিলেন এবং এরপরই দলের তরফ থেকে কর্মসূচি জানানো হয়েছিল। তারই প্রেক্ষিতে আজকে তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল যুব তাদের উদ্যোগে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত যে মিছিলটা শুরু হচ্ছে, ইতিমধ্যে কলেজ স্কোয়ারে বিভিন্ন ছাত্র পরিষদের বিভিন্ন ইউনিট, তৃণমূল যুব কংগ্রেসেরও বিভিন্ন প্রতিনিধি, তাদের যারা নেতৃত্বরা রয়েছেন তারা এসে উপস্থিত হয়েছেন। যে বিভিন্ন পোস্টার ব্যানার দেখতে পাওয়া যাচ্ছে, সেখানে একদিকে হচ্ছে বিজেপিকে গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে কটাক্ষ, আর অন্যদিকে ওষুধের দাম বৃদ্ধি নিয়ে কটাক্ষ, অন্যদিকে হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কটাক্ষ করে যে কতগুলো মামলা তিনি করলেন সেই সংক্রান্ত বিভিন্ন পোস্টার ব্যানার দেখতে পাওয়া যাচ্ছে। তুমি জানো যে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে বাম এবং বিজেপি তারাই রাজনৈতিকভাবে ষড়যন্ত্র করেছে, এবং সেই কারণেই হচ্ছে এতজন মানুষের চাকরি চলে গিয়েছে, তাদের জীবন নিয়ে কার্যত যে অবস্থা তৈরি করা হয়েছে, বিভিন্ন মামলা করে করে তাদের অসুবিধার মধ্যে পড়তে হয়েছে। এরই প্রতিবাদ জানিয়ে এই মিছিলের আয়োজন। মিছিল কার্যত শুরু হয়েছে, ধর্মতলা পর্যন্ত মিছিল যাবে, এবং তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে যে তারা সমস্ত যারা শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তাদের পাশে রয়েছেন, এবং প্রশাসনের তরফ থেকে যেমন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, রাজনৈতিকভাবেও তারা বাম বিজেপি বিরোধী করে তারা তাদের রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাবেন। সেই ফলশ্রুতিতেই আজকে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত তৃণমূল কংগ্রেসের এই মিছিল শুরু হলো। বেশ, বিকাশ ভবনের সামনেও ধুন্ধুমার, কারণ কলেজ শিক্ষক সংগঠনের অভিযান ছিল বিকাশ ভবন অভিযান। সেই অভিযানকে ঘিরে এখানে ধস্তাধস্তি, হাতাহাতি পুলিশের সঙ্গে। কলেজ শিক্ষক সংগঠনের দাবি কি? প্রতিবাদ মিছিল কেন? ময়ূক ভবনে মিছিল আটকালে এই রকম উত্তেজনা। কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের বিকাশ ভবন অভিযান। কথা বলবো প্রতিনিধি সান্নিকের সঙ্গে, তবে তার আগে ছবিটা একটু দেখাবো।
গভর্নিং কেন বিকাশ ভবন অভিযান, কি দাবি? ওখানে যারা বিকাশ ভবন অভিযানে আজকে পা মিলিয়েছিলেন তারা প্রত্যেকে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলির রাজ্যের তরফে এইডেড যে শিক্ষকরা সেখানে কাজ করে থাকেন তারা, অর্থাৎ এসএলডিটি হিসেবে তাদেরকে চিহ্নিত করা হয় বিভিন্ন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে। তাদের যে বেতন কাঠামো বিভিন্ন ক্ষেত্রে বা বিশ্ববিদ্যালয়গুলিতে অন্যান্য যারা অধ্যাপকরা রয়েছেন তাদের সেখানে তারা কাজ করলেও বা একই রকম তাদের ডিউটি আওয়ার থাকলেও তাদের বেতন কাঠামোর মধ্যে একটা বিস্তর ফারাক রয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের চাকরির ক্ষেত্রে তারা অনেক ক্ষেত্রেই বঞ্চিত, সেই বিষয়ে তারা বারংবার আওয়াজ তুলেছেন, তেমনটাই তাদের কাজ। কারণেই আজকে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য তারা বিকাশ ভবন অভিযানের। তো সেক্ষেত্রে আমরা যে ছবি দেখতে পাই করুণাময়ী থেকে বিকাশ ভবন অভিযানের সময় যখন তাদের মিছিল ময়ূর ভবনের সামনে পৌঁছয় সেই সময় পুলিশের তরফে তাদের বাধা দেওয়া হয় এবং তাদের বিকাশ ভবনে পৌঁছে একেবারে। ওকে, থ্যাংক ইউ। বৃহস্পতিবার এক রায়ে প্রায় 26,000 চাকরি যায়। সেই চাকরি যাওয়ার পর আমরা দেখিয়ে যাচ্ছি রাজ্যের বিভিন্ন স্কুল সমস্যায় পড়েছে। সেরকমই বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়, এখানে 8 জন শিক্ষকের শিক্ষাকর্মীর চাকরি গেছে। ক্লাস হবে কি করে? গড়হাজির তো তারা আসছেন না। 7 শিক্ষিকা, 1 জন গ্রুপ ডি কর্মচারী। কোন কোন বিভাগে সব থেকে বেশি সমস্যা হচ্ছে কথা বলবো প্রতিনিধি অনিরুদ্ধর সঙ্গে। কি বলছেন স্কুল কর্তৃপক্ষ? অনিরুদ্ধ, দেখো, তোমাকে জানিয়ে রাখি যে উত্তর 24 পরগনার বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়, বনগাঁ শহরের প্রাণকেন্দ্রে এই উচ্চ বালিকা বিদ্যালয় এবং এই বালিকা বিদ্যালয়ে 2700-ও বেশি ছাত্রী রয়েছে এবং 55 জন শিক্ষক রয়েছে। এই 55 জন শিক্ষিকার মধ্যে 7 জন শিক্ষিকার চাকরি গিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে এবং 1 জন গ্রুপ বি কর্মচারীর চাকরি গিয়েছে এই সুপ্রিম কোর্টের নির্দেশে। তারপর থেকেই মুখ্যমন্ত্রীর পরামর্শের পরেও কিন্তু কোনো শিক্ষিকা এখনো পর্যন্ত স্কুলে আসেনি বা এই গ্রুপ বি যে কর্মচারী রয়েছে তিনিও স্কুলে আসেনি। ফলে স্কুলে বিরাট পরিমাণে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এর মধ্যে এই যে 7 জন শিক্ষিকা রয়েছে তার মধ্যে 3 জন শিক্ষিকা রয়েছে বিজ্ঞান বিভাগের পরীক্ষা হয়ে গিয়েছে, তার খাতা দেখা নিয়ে সমস্যা রয়েছে। বিজ্ঞান বিভাগের ক্লাস কে নেবে তা নিয়ে সংশয়ে রয়েছে প্রধান শিক্ষিকা। তিনি জানাচ্ছেন যে সব থেকে বেশি সমস্যায় তারা পড়েছেন এই বিজ্ঞান বিভাগ নিয়ে। একদম বেশিরভাগ স্কুলে এই বিজ্ঞান বিভাগ নিয়ে সংকট, বিজ্ঞান বিভাগ নিয়ে সমস্যা, এখানেও তাই। মাধ্যমিকের কেমিস্ট্রি 2 জন টিচার এবং মাধ্যমিকের কেমিস্ট্রি 1 জন টিচার গেছেন, তার ফলে কেমিস্ট্রি ডিপার্টমেন্টটা পুরো অচল হয়ে গেছে। ক্লাস যখন পুরো চালু হচ্ছে পরীক্ষার পরে, পুরো মাত্রায় ক্লাস চালু হয়েছে, 7 তারিখে পরীক্ষা শেষ হয়েছে, আমরা বুঝতে পারছি না যে এই ক্লাস মেকআপ করবো কি করে, কাকে দিয়ে আমরা সায়েন্সটা পড়াবো। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন ওরা আমার যেটা মনে হচ্ছে যে ওরা বিশিষ্ট আইনজ্ঞদের পরামর্শ নিচ্ছে বা ওরা একটা ফোরাম তৈরি করেছে, সেই ফোরামের কথা মতনই ওরা চলছে। আমরা যোগাযোগ করেছিলাম, তো ওরা সেইভাবে সুনির্দিষ্টভাবে বলতে পারছে না। আরো একটা স্কুল দেখাবো, দেখুন আলিপুরদুয়ার বালিকা শিক্ষা মন্দির, এখানেও বেশ কয়েকজন শিক্ষকের চাকরি গেছে এবং সেই বিভিন্ন বিষয়ের সামাল দিতে হিমশিম অবস্থা। একাধিক বিষয়ে 1 জন করে শিক্ষক, সেই সব শিক্ষকদের চাকরি গেছে। আলিপুরদুয়ার বালিকা শিক্ষা মন্দিরে কোন কোন সাবজেক্টে সব থেকে সমস্যা, কি বলছে স্কুল কর্তৃপক্ষ? রাজকুমারের সাথে কথা বলবো। রাজকুমার, অয়নদা, দেখো, বলে রাখি যে একেবারে হাহাকার, স্কুলের ভেতরে যেমন হাহাকার, বাইরেও টিচাররা কিন্তু হাহাকার করছে। আলিপুরদুয়ার যে বালিকা শিক্ষা মন্দির, এই শিক্ষা মন্দিরে যে 5 জন শিক্ষকের চাকরি চলে গেছে, 24 জন শিক্ষকের মধ্যে 5 জন শিক্ষকের চাকরি চলে গেছে। 5 জনই সাবজেক্টের টিচার। কোন কোন সাবজেক্টের টিচার? ভৌত বিজ্ঞানের টিচার, ভূগোলের টিচার, কম্পিউটারের টিচার, দর্শনের টিচারের মতো গুরুত্বপূর্ণ সাবজেক্ট টিচারের 1 জন মাত্র করে টিচার ছিল, তাদের চাকরি চলে গেছে। ফলে স্কুলের প্রধান শিক্ষিকা এখন বলছে যে আমি কি করব, ইংরেজির শিক্ষক দিয়ে আমি কি ভৌত বিজ্ঞান পড়াবো? উনি তো ভৌত বিজ্ঞান জানেন না। বাংলার শিক্ষক যিনি বাংলাতে পারদর্শী, তিনি ভূগোল কিভাবে পড়াবেন, কিভাবে চলবে আমার স্কুল? একেবারে সত্যি সমস্যা তৈরি হয়েছে। দেখুন, একজন 7 বছর ধরে চাকরি করার পরে তাকে বলা হচ্ছে ভলেন্টিয়ারি সার্ভিস দিতে এবং তারপরে আর কোনো রকমের
আমাদের কাছে কোনো সার্কুলারও নেই, আমাদের কাছে কোনো অর্ডারও নেই, ওদের কাছেও হয়তো নেই, হয়তো ওইটা চিন্তা করে ওরা আসছে না। আর আমি তো আর এইটার উপরে কিছু না, যে ওরা যদি আসবে, ফিজিক্যাল সায়েন্স টোটাল ব্ল্যাঙ্ক হয়ে গেল স্কুলে। ওরা যদি আসে, ওনারা যদি মানে মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনে যে আপনারা স্বেচ্ছা সার্ভিস দিন, সেই কথাটা শুনে ওই বাক্যতে শুনে যদি ওরা মনে করে যে হ্যাঁ আমরা স্বেচ্ছা সার্ভিস দিতে আসবে, অলওয়েজ আসবে, বাচ্চাদের সাথে আসবে ওরা। আমাদের তরফ থেকে কোনো রকমের বাধা দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না সেক্ষেত্রে। গতকালও দেখিয়েছি অনেকে আবার স্কুলে যাচ্ছেন পড়ুয়াদের কথা ভেবে, ভবিষ্যৎ ভেবে, পরীক্ষা ভেবে। সেরকমই হেলেঞ্চা স্কুলে গ্রুপ সি কর্মী, তার চাকরি গেছে। সেই স্কুলে গ্রুপ সি কর্মী এসে কাজ করছেন, তার চাকরি গেছে। গ্রুপ সি কর্মচারী, সুপ্রিম রায়ে তাঁরও চাকরি গেছে। এই সুপ্রিম রায়ে মনোজ মল্লিক পেন্ডিং কাজ করতে এসেছেন। তিনি জানালেন, সুপ্রিম কোর্টের নির্দেশের পরে আমি স্কুলে আসিনি, এতটাই মর্মাহত ছিলাম যে স্কুলে আসা আমার পক্ষে সম্ভব হয়নি। কিন্তু স্কুলে এত কাজ পেন্ডিং হয়ে রয়েছে, ছাত্রদেরকে পরিষেবা দেওয়ার জন্য স্কুলে এসেছি। ভলেন্টারি সার্ভিস করতে যাবো কেন? দীর্ঘ 7 বছর চাকরি করার পরে ওটা কেউ করতে রাজি হবে? এটা কোনো মতেই সম্ভব নয়। শুনলাম হেডমাস্টারমশাই বলেছিল যে কাজটা অনেক কাজ পড়ে রয়েছে, সেই কারণে এসেছি। কাজ পেন্ডিং রয়েছে প্রচুর। সে এসে যেহেতু আমাদের কোনো নির্দেশ নেই, সেহেতু আমরা কোনো বাধা দিইনি, এই অবস্থায় পড়ে আছে। স্কুল চালাতে সমস্যা মানে কোনো দিকেই কোনোভাবে আমরা কুল কিনারা খুঁজে পাবো না, কীভাবে কি চালাবো। কারণ এমনিতে যারা আছে তাদের নিয়েই কাজ চালানো সম্ভব নয়। সেখানে দাঁড়িয়ে যদি এতগুলো শিক্ষক শিক্ষিকা বা গ্রুপ ডি বা ক্লার্ক যদি চলে যায়, সেক্ষেত্রে তো একদম মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা হবে।